সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের ২৭তম অনলাইন ক্লাস এবং গতিবিদ্যার ৬ষ্ঠ ক্লাস। গতিবিদ্যার গত ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করছি। এখন আমরা যে অঙ্কটা করব এটা অক্ষরপত্র প্রকাশনী বইয়ের ৪-এর ৩ নাম্বার অঙ্ক। প্রশ্নটা পড়ি, তারপর আমরা সলিউশন করব। প্রশ্নটা হচ্ছে ২৩ মিটার গভীর একটি কূপের একটি পাথরখণ্ড ছেড়ে দিলে টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ ভি হলে প্রমাণ করো যে h/v প্লাস √2h/g = t। 8 মিটার গভীর একটি কুয়া মানে যেখানে পানি জমা রাখে আর কি, যেখানে খরা টরা পড়ে, এগুলো উত্তরবঙ্গের দিকে দেখা যায়। যাক, একটা শূন্য কূপ যেখানে কোনো পানি নেই, এটার গভীরতা হচ্ছে h মিটার। এখানে কূপের মুখ থেকে একটি পাথরখণ্ড ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে অবশ্যই এটা কূপের তলদেশে পড়বে। পতনের শব্দটা আমরা শুনতে পেলাম যে টি সময় পরে পতনের শব্দ শুনতে পেলাম। আমাদের প্রমাণ করতে হবে যে h/v প্লাস √2h/g হচ্ছে টি। এখানে টি হচ্ছে টি সময় পরে পতনের শব্দ শুনতে পেলাম, h হচ্ছে কূপের গভীরতা, আর ভি হচ্ছে শব্দের বেগ। তাহলে কূপের মুখ থেকে যদি পাথর টুকরাটা যদি আমি ছেড়ে দিই, এটা কূপের তলদেশে পড়ার পরে তারপরে পতনের শব্দ উৎপন্ন হলো। শব্দটা কূপের মুখে উঠে আসার পরে আমি শুনতে পেলাম। তাহলে সময়টাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মনে করি t1 সময়ে পাথর টুকরাটি কুয়ার তলদেশে পতিত হলো এবং t2 সময়ে শব্দ কূপের তলদেশ থেকে কূপের মুখে উঠে আসলো। t2 সময়ে শব্দ কূপের না কুয়ার লিখি, আমরা প্রশ্নে যেটা লিখি এটা কুয়ার তলদেশ থেকে কুয়ার মুখে উঠে আসলো। তাইলে আমরা সময়টাকে 2 ভাগে ভাগ করলাম, কুয়ার মুখে উঠে আসে, এটা আমরা লিখলাম। তাইলে এখানে দুটো সময়, একটা t1 একটা t2। কুয়ার গভীরতা যদি h হয়, তাহলে আমরা কি লিখতে পারি? কুয়ার গভীরতা যদি h হয় আমরা লিখতে পারি h = ut, কারণ এখানে আমি কোনো বল প্রয়োগ করা হয় নাই, কোনো ব্যাগ সৃষ্টি হয় নাই, আদি ব্যাগ শূন্য ছিল। h = ut প্লাস ½ g t² t মানি এখানে t1, और 2h = g t1² और t1² পেলাম 2h/g, সো t1 পেলাম √2h/g। এটা t1 আমরা পেয়ে গেলাম। t1 কি? t1 সময়ে পাথর টুকরাটি কূপের মুখ থেকে কূপের তলদেশে পতিত হলো। এবার আমরা বের করব t2 কিভাবে বের করব? এই পাথর টুকরাটি কূপের তলদেশে পড়ার পরে শব্দ উৎপন্ন হলো। শব্দ সমবেগে চলে, শব্দ চলার ক্ষেত্রে কোনো ত্বরণ বন্ধন নাই। আমরা জানি যে s = vt, শব্দের বেগ যদি v হয় v t2, সুতরাং আমরা t2-র মানও পেলাম। t2 হচ্ছে h/v। সুতরাং মোট সময় আমরা লিখতে পারি t1 প্লাস t2 হচ্ছে t। সেখানে t1-এর মানটা বসিয়ে দিই, √2
√r of 2h/g প্লাস t2 মানে h/v ইকুয়াল টু t। এইটাই ছিল আমাদের প্রমাণ। একেবারে ছোট্ট অঙ্ক, একটু খেয়াল করলে এটা বোঝা যাবে। তাইলে আমরা পেয়ে গেলাম √r of 2h/g প্লাস h/v ইকুয়াল টু t। এটা আমাদের প্রমাণ চেয়েছিল। এবার আমরা অঙ্ক করব 5-এর 3 নাম্বার অঙ্ক। 5-এর 3, ঠিক 5-এর 3 নাম্বার প্রশ্নটাও আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 এবং T2 সময়ে ভূমির h উচ্চতায় অবস্থান করলে দেখাও যে 2h ইকুয়াল টু GT/T1। খাড়া উচ্চতায় উপরের দিকে একটা পাথর নিক্ষেপ করা হলো, মনে করে ইউ ব্যাগে উপরের দিকে একটা পাথর ও বিন্দু থেকে নিক্ষেপ করা হলো। এইটা এই নিক্ষেপণ পথের h উচ্চতায় T1 এবং T2 সময়ে অবস্থান করে। তার মানে এই উচ্চতাটা এটা দুইবার ক্রস করে, একবার ওঠার সময়ে একবার নামার সময়ে। যে কোনো উচ্চতা সেটা দুইবার ক্রস করে, মানে অতিক্রম করে। ওঠার সময় যদি T1 হয়, নামার সময় হবে T2। হ্যাঁ, এগুলো আমরা জানি। এখন আমরা মনে করলাম যে এটা T সময়ে ইউ ব্যাগে নিক্ষেপ করার পরে T সময়ে h উচ্চতায় উঠে। মনে করি পাথর টুকরাটি ও বিন্দু থেকে ইউ ব্যাগে উপরের দিকে নিক্ষেপ করায়। T সময় পর h উচ্চতায় উঠে। সুতরাং আমরা কি লিখতে পারি? h ইকুয়াল টু হচ্ছে ut মাইনাস হাফ GT²। এইটাকে 2 দ্বারা আমরা প্রোডাক্ট করি, 2ut মাইনাস GT²। এইটা দেখো একটা t এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটা পক্ষান্তর করি 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। এটা একটা t এর দ্বিঘাত সমীকরণ, মানে এখান থেকে t এর দুটো মান বেরিয়ে আসবে। এখান থেকে t এর দুটো মান বেরিয়ে আসবে। কেন? এটা t এর দ্বিঘাত সমীকরণ। একটা মান T1 হলে আর একটা মান T2 হবে। যাহা t এর দ্বিঘাত সমীকরণ এবং মূলদ্বয় T1 ও T2। কারণ প্রশ্নে বলা আছে T1 T2, মূলদ্বয় T1 ও T2। সুতরাং মূলদ্বয়ের গুণফল আমরা পাই T1 T2 ইকুয়াল টু হচ্ছে C/A। C মানে হচ্ছে 2h, A মানে হচ্ছে G। তাইলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 2h ইকুয়াল টু G T1 T2। এটা প্রমাণ হয়ে গেল আমাদের। এগুলো অঙ্কগুলো কঠিন নয়, অঙ্কগুলো সহজ অঙ্ক, একটু মনোযোগ দিলে সহজেই বোঝা যাবে। আচ্ছা, এবার করব আমরা 5-এর 4-এর B নাম্বার অঙ্ক। 5-এর 4-এর B। 5-এর 4-এর B নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। এটা কি বলল? খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা T1 সময়ে h উচ্চতায় উঠে আরও T1 সেকেন্ডে ভূমিতে পৌঁছে। প্রমাণ করো যে h ইকুয়াল টু হাফ GT/T1। খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা T1 সময়ে h উচ্চতায় উঠে। খাড়া উপরের দিকে ইউ ব্যাগে মনে করো বিন্দু থেকে একটা বস্তুকণা নিক্ষেপ করা হলো। এটা T সময়ে h উচ্চতায় উঠে, এটা সময় লেগেছে T সময়। আবার এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসতে T1 সময় লাগে। মনে করি ও বিন্দু থেকে ইউ ব্যাগে
খাড়া উপরের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। খাড়া উপরের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। তাহলে দেখো এখানে এইচ উচ্চতায় উঠতে সময় লাগছে টি, আবার এখানে থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসতে সময় লেগেছে T1। এখানে বিচরণকাল T প্লাস T1। আমরা জানি বিচরণকাল কত? বিচরণকাল হচ্ছে 2u/g। যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি 2u/g, বিচরণকাল T plus T1 equal to 2u/g or 2u equal to g into T plus T1 or u equal to হচ্ছে হাফ g T plus T1। এটা আমরা ইউর মান বের করলাম। এখন আমাদের বের করতে হবে যে h ইকুয়াল টু, আমাদের যেটা প্রমাণ করতে হবে যে h ইকুয়াল টু হাফ g T1। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি লিখলাম? মনে করি ও বিন্দু থেকে ইউ ব্যাগে খাড়া উপরের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। আচ্ছা, এইচের কথা প্রশ্ন বলা আছে। আবার দেখো টি সময়ে যদি এইচ উচ্চতায় উঠে, তাহলে টি সময়ে যদি এইচ উচ্চতায় উঠে এইচ ইকুয়াল টু আমরা কি প্রমাণ করতে পারি? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো ইউর মানটা এখান থেকে আমরা এখানে বসিয়ে দিব, হাফ জি টি প্লাস T1 ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার और h इक्वल टू हाफ जी टी स्क्वायर प्लस हाफ जी T1 माइनस हाफ जी टी स्क्वायर। এইটা চলে যাচ্ছে और h इक्वल टू বেরিয়ে আসছে হাফ জি T1। এইটাও আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের এই উলম্ব গতি চ্যাপ্টারটা 9C-টা এক ধরনের শেষ। এখন আমরা শুরু করব 9D। 9C চ্যাপ্টার আমরা শেষ করেছি, এখন শুরু হবে 9D। 9D এর আমরা বেসিক আলোচনাগুলো একটু শেষ করি। দেখো 9D এর যে আলোচনাগুলো, 9D এর নাম হচ্ছে প্রক্ষেপক। যেমন এইটা ভূমির অবিন্দু থেকে মনে করো আমরা ইউ ব্যাগে আলফা কোণে একটা বস্তুকে প্রক্ষেপ করলাম, তখন সেটা এভাবে এসে আবার ভূমিতে ফিরে আসবে। এই অবিন্দুকে বলা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু, ইউকে বলা হচ্ছে প্রক্ষেপণ বেগ, আর আলফাকে বলা হচ্ছে প্রক্ষেপণ কোণ। আমরা 9C-তে যেগুলো করে আসছি এগুলো উলম্ব গতি একেবারে পারপেন্ডিকুলারলি আমরা নিক্ষেপ করেছিলাম সব সময়। আর এখানে যে কোনো অ্যাঙ্গেলে নিক্ষেপ করা যাবে, মানে আলফা ইকুয়াল টু তখন 90 ডিগ্রি ছিল। 9C-তে যে অঙ্কগুলো করে আসছি সেখানে প্রক্ষেপণ কোণ 90 ডিগ্রি ছিল, আর এখানে 90 ডিগ্রি ছাড়া যে কোনো কোণ হলে সেটা 9D-তে চলে আসবে। তাইলে দেখো ইউ ব্যাগে আলফা কোণে যদি কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, এটা মনে করো এভাবে আবার ভূমিতে ফিরে আসতেছে। এটা এই যে মনে করো কোনো সময়ে এখানে আসলো, টি সময় পরে মনে করো এটার অবস্থান পি বিন্দুতে হলো। এটা যখন পি বিন্দুতে, তখন এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা আনুভূমিক সরণ, একটা লম্বিক সরণ। মনে করো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা 2 ডাইমেনশনে চিন্তা করি XY। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি 2 ডাইমেনশনে XY চিন্তা করি, এটা X অক্ষরেখা, এটা মূল বিন্দু, এটাকে Y অক্ষরেখা চিন্তা করি, তাহলে টি সময়ে তার আনুভূমিক সরণ হচ্ছে X, লম্বিক সরণ হচ্ছে Y। এইটা আমরা বুঝতে পারছি, এটা আনুভূমিক সরণ, এটা লম্বিক সরণ। আর ইউ ব্যাগে যদি আলফা কোণে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই ব্যাগটাকে যদি আমি আনুভূমিকভাবে বিভাজন করি, আনুভূমিকভাবে যদি উপাংশ নিই, তখন হবে যে ইউ কস আলফা। আর লম্বিকভাবে যদি এই ব্যাগের যদি উপাংশ নিই,
তখন হবে যে ইউ সাইন আলফা, এইটা আমরা জানি। দেখো এই নিক্ষিপ্ত বস্তুকণাটি যত উপরের দিকে উঠতেছে তত তার মন্দন হচ্ছে, মন্দন হতে 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 এটা সর্বোচ্চ উচ্চতায় একেবারে ঊর্ধ্বমুখী ব্যাগ শূন্য। এবার থেকে আবার পড়া শুরু হচ্ছে। তার মানে তার উলম্ব ব্যাগের পরিবর্তন হচ্ছে, আণবিক ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না। উলম্ব ব্যাগ যত উপরের দিকে উঠতেছে তখন ইউ সাইন আলফা দুর্বল হচ্ছে, মানে এই ব্যাগটার দুর্বল হতে 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 একেবারে সর্বোচ্চ উচ্চতায় তার লম্বিক শেষ ব্যাগ একেবারেই শূন্য। দেখো এখন আমরা কি জিনিসটা বের করব, আমরা মনে করো সর্বোচ্চ উচ্চতাটার সময় বের করব। এই উচ্চতাটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলি, ক্যাপিটাল এইচ। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করব। সর্বোচ্চ উচ্চতায় কিন্তু তার লম্বিক শেষ ব্যাগ শূন্য, আর আদি ব্যাগটা হচ্ছে ইউ সাইন আলফা, শেষ ব্যাগটা হচ্ছে শূন্য। তার মানে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস ইউ মানে ইউ সাইন আলফা, ইউ মাইনাস জিটি। যদি আমরা সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়টাকে যদি টি মনে করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ইউ মানে ইউ সাইন আলফা, লম্বিক আদিবেগ, মাইনাস কেন, মন্দন হচ্ছে, জিত অভিকর্ষ ত্বরণের জন্য টি মানে টি সময়ে। সুতরাং দেখো আমরা টি ইকুয়াল টু কে লিখতে পারি, ইউ সাইন আলফা বাই জি লিখতে পারি। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অঙ্ক করতে পারা যায়। তাহলে ইউ ব্যাগে আলফা কোণে যদি আমরা উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করি, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। এবার দেখো আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করব। সর্বোচ্চ উচ্চতা কী হবে? সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয় তাহলে শেষ ব্যাগ শূন্য, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS, 2G এস মানে এখানে এইচ। সুতরাং এখান থেকে এইচের মান যদি বের করি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2G। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার, সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র, ম্যাক্সিমাম হাইট। এটা সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এবার বের করব আমরা বিচরণকাল। বিচরণকাল মানে এখান থেকে নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসার যে সময়, ওঠা এবং নামার যেই সময়, যে লেভেল থেকে নিক্ষেপ করেছে সেই লেভেলে ফিরে আসার সময়টা হচ্ছে বিচরণকাল। বিচরণকালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করব। তাহলে দেখো বিচরণকাল বের করতে গেলে আমরা ওই সূত্র ব্যবহার করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এস মানে স্মরণ, মানে টি সময় পরে দেখো কতটুক স্মরণ হয়েছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নেমে আসছে, তার মানে টি সময় পরে লম্বিক স্মরণ শূন্য। এস ইকুয়াল টু ইউটি, ইউ মানে ইউ সাইন আলফা, টি মানে হচ্ছে টি, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা একটা টি এর দ্বিঘাত সমীকরণ। টি যদি আমরা কমন নিই এই পাশ থেকে এবং এইটাকে যদি সাইড চেঞ্জ করে লিখি, তখন হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে একটা পেলাম যে টি ইকুয়াল টু 0, আরেকটা পেলাম যে এখান থেকে ইউ সাইন আলফা মাইনাস জি টি ইকুয়াল টু 0, তখন টি ইকুয়াল টু হচ্ছে 2 ইউ সাইন আলফা বাই জি। এই সময়টা কি? এটি হচ্ছে যখন আমরা নিক্ষেপ করা হয়নি, মানে টি ইকুয়াল টু 0 মানে যখন গণনা করা হয়নি, যখন হিসাব করা হয়নি। টি ইকুয়াল টু 0 যখন সময় গণনা করা হয়নি তখনও কিন্তু এটা এইচ ইকুয়াল টু 0 ছিল, অথবা এস ইকুয়াল টু 0 ছিল। আবার এই সময় পরেও এস ইকুয়াল টু 0, তার মানে এইটিকে আমরা কাউন্ট করব। এইটি হচ্ছে সর্বোচ্চ এইটা হচ্ছে বিচরণকাল। এখানে স্মল টি ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা জি বাই জি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, আর এটা হচ্ছে বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা উঠে নেমে আসার সময়, এটা বিচরণকাল। এবার আমরা বের করব আনুভূমিক পাল্লা বের করব। এই আনুভূমিক পাল্লাটা বের করব। আনুভূমিক পাল্লা মানে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে এবং যেই বিন্দুতে ফিরে আসছে তার আনুভূমিক যে দূরত্ব, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা।
আণবিক পাল্লাকে যদি আমরা আর বলি, আণবিক পাল্লাকে আমরা আর বলবো রেঞ্জ। এবার দেখো যেটা বলেছিলাম, এটার আণবিক ব্যাগ সব সময়ের জন্য সমান। আণবিক ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। লম্বিক ব্যাগের পরিবর্তন হচ্ছে যখন আমরা আণবিক হিসাব করব, তখন আণবিক ব্যাগ বের করব এস ইকুয়াল টু ভিটি। ভি মানি কত, ইউ কস আলফা, আর টি মানি কত, ক্যাপিটাল টি, বিচরণকাল। তাইলে এখানে যদি আমরা ইউ কস আলফা টি এর মানটা যদি বসিয়ে দিই, টি এর মান কি পেয়েছি, 2 ইউ সাইন আলফা বাই জি। আমরা বিচরণকাল থেকে টি এর মানটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু দেখো ইউ ইউ গুণ হয়ে ইউ স্কোয়ার হচ্ছে 2 সাইন আলফা কস আলফা হয়ে সাইন 2 আলফা হচ্ছে ডিভাইডেড বাই জি হচ্ছে। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাইলে এইটাও আরেকটা সূত্র, আমি যেগুলো রেক্ট্যাঙ্গেলভাবে কোড করে দিলাম সেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে আণবিক পাল্লা। আণবিক পাল্লার সূত্র কি, আমরা যদি ইউ ব্যাগে আলফা কোণে নিক্ষেপ করি তাহলে আণবিক পাল্লা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 জি। সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। বিচরণ কাল হচ্ছে 2 ইউ সাইন আলফা বাই জি। এগুলো আমাদের মনে রাখতে হবে। আরও কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন আমরা আর এর মান কমতেও পারে বাড়তেও পারে। আণবিক পাল্লা সবসময় পরিবর্তন হচ্ছে কেন, কোণের কারণে। আমরা দেখি একটা ছবি অঙ্কন করে দেখি, মনে করো একটা এইভাবে নিক্ষেপ করা হলো, এইভাবে নিক্ষেপ করা হলো, এইভাবে নিক্ষেপ করা হলো। ইউ ব্যাগে সবগুলোর ব্যাগ ইউ, শুধু কোণের পরিবর্তন হচ্ছে, যে কোণের পরিবর্তন। মনে করে এইভাবে নিক্ষেপ করাতে এটা এই জায়গাতে আসছে, এইভাবে নিক্ষেপ করাতে এটা এই জায়গাতে আসছে, এইভাবে নিক্ষেপ করাতে এটা এই জায়গাতে আসছে, এইভাবে আসতেছে আর কি, পানির পড়ার মতো। দেখো ব্যাগ একই, ব্যাগের কোনো পরিবর্তন হয় না, শুধু কোণের পরিবর্তন হচ্ছে। ব্যাগ ইউ ব্যাগেই সবগুলোকে একই ব্যাগে ও বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল। কি পরিবর্তন হচ্ছে, কোণের পরিবর্তন। দেখো কোণের পরিবর্তন কারণে আণবিক পাল্লা কম বেশি হচ্ছে। যেমন এইটার আণবিক পাল্লা একেবারে এইটার এই কোণে নিক্ষেপ করলে এটা, তারপরে এটা, তারপরে এটা, আমরা একটা আনুমানিক ছবি অঙ্কন করলাম। তাহলে আর এর পরিবর্তন হচ্ছে কিসের কারণে, আলফা কোণের কারণে। আমরা শিখে আসছি যে আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আমরা শিখে আসছি। তাহলে দেখো আমি চাচ্ছি যে আর এর মান কখন সর্বোচ্চ হবে। এখানে ইউর মান কনস্ট্যান্ট, ইউর মান বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই, সবগুলোকে একই ব্যাগে নিক্ষেপ করা হলো। জি এর মানও ধ্রুবক। তাহলে সাইন 2 আলফার মান যদি সর্বোচ্চ হয় আর এর মানও সর্বোচ্চ হবে, আর সাইন 2 আলফার মান যদি সর্বনিম্ন হয় আর এর মানও সর্বনিম্ন হবে, এটা আমরা জানি। সাইন 2 আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। আমরা জানি যে সর্বোচ্চ মান যখন 1 হবে তখন আর এর মানও সর্বোচ্চ হবে। আচ্ছা আমরা দেখি সাইন 2 আলফার মান 1 মানে আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে 2 আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমরা পেলাম যে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে সাইন 2 আলফার মান সর্বোচ্চ হয়, তার মানে আর এর মান সর্বোচ্চ হয়। এবং সর্বোচ্চ মানটা বের করো, আলফা ইকুয়াল টু যদি 45 এখানে বসাই, 2 ইন্টু 45 ইকুয়াল টু 90, সাইন 90 ডিগ্রির মান 1, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এটা হচ্ছে আর ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ আণবিক পাল্লা। এর থেকে আণবিক পাল্লা বেশি হতে পারে না। তার মানে আমরা যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, আণবিক পাল্লাটা হচ্ছে সর্বাধিক, এবং সেটি কত, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। এই সূত্রগুলো আমাদেরকে বুঝে বুঝে মনে রাখতে হবে। আমরা কি কি পড়লাম, আমরা সূত্রগুলো আরেকবার রিভিউ করে আমরা পড়লাম যে ইউ ব্যাগে আলফা কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় টি হলে টি ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি। কখন, যদি ইউ ব্যাগে আলফা কোণে নিক্ষেপ করা হয়। সর্বোচ্চ উচ্চতা এইচ হলে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 জি। আর বিচরণ কালকে যদি ক্যাপিটাল টি ধরি, ক্যাপিটাল টি হচ্ছে 2 ইউ সাইন আলফা বাই জি। আণবিক পাল্লা যদি আর হয়, আর ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। যদি ইউ ব্যাগে আলফা কোণে নিক্ষেপ করে, আর আণবিক পাল্লা সর্বাধিক হবে আর ম্যাক্সিমাম হবে কখন,
যখন আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, এবং সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এই সূত্রগুলো আমরা বুঝে বুঝে মনে রাখতে পারলে প্রক্ষেপকের অঙ্ক মোটেও কঠিন নয়, একদম কঠিন হবে না যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাইলে আমরা পারব। এবার আমরা দেখি, আমরা প্রশ্নমালার একটু অঙ্কগুলো একটু দেখা যাক। আমি প্রশ্নমালার উদাহরণ 2 অঙ্কটা দেখছি, একটু খেয়াল করো, বই থেকে প্রশ্ন দেখ। উদাহরণ 2, ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষাতে আসছে। বলা হচ্ছে 80 মিটার উচ্চ একটি স্তম্ভের শীর্ষ হতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি বস্তু নিক্ষিপ্ত হলো। উহা স্তম্ভ হতে কত দূরে গিয়ে ভূমিতে আঘাত করবে? একটা স্তম্ভ, মনে করো একটা উঁচু দালান, এইটা মনে করি আমরা। এটা শীর্ষ থেকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এই কোণটা 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। সেটা স্তম্ভ হতে কত দূরে ভূমিতে আঘাত করবে? মনে করে এটা এইভাবে উঠে আবার এখানে ফিরে আসবে। এই স্তম্ভ থেকে কত দূরে আঘাত করবে সেটা আমরা বের করতে হবে। আমরা মনে করছি ও বিন্দু থেকে 80 মিটার উচ্চ টাওয়ারের একটা শীর্ষ এ বিন্দু থেকে, এই উচ্চতাটা হচ্ছে 80 মিটার, 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো 128 মিটার পার সেকেন্ড আদি বেগে। এইটা উহার স্তম্ভ হতে কত দূরে ভূমিকে আঘাত করবে, মানে স্তম্ভের পাদবিন্দু থেকে কত দূরে গিয়ে ভূমিতে আঘাত করবে সেটা বের করতে হবে। আমরা মনে করলাম যে টি সময় পরে স্তম্ভের পাদবিন্দু থেকে আর মিটার দূরে গিয়ে বি বিন্দুতে ভূমিতে আঘাত করল। কি বললাম? এটা এ বি স্তম্ভ, যার উচ্চতা হচ্ছে 80 মিটার, এ বিন্দু থেকে 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করায় টি সময় পরে বি বিন্দুতে গিয়ে ভূমিতে আঘাত করে, সেটা আমরা মনে করলাম। এটা লিখতে হবে, বইতে লেখা আছে, তোমরা দেখে নিও। তাইলে দেখো, আমরা টি বের করতে পারলে আমরা আর বের করতে পারবে। এখানে টিটাই বের করতে হবে। এখানে উচ্চতা কিন্তু 80 মিটার, তাইলে কোন সূত্র দিয়ে? এইচ ইকুয়াল টু ইউটি। ইউ মানে হচ্ছে 128 সাইন আলফা মানে 30 ডিগ্রি, এটা পুরোটা ইউ, লম্বিক আদিবেগ। ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, জি মানে 9.8 টি স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা আমরা একটু ভুল লিখলাম। আমরা সূত্রটা হচ্ছে একটা কথা খেয়াল করো, ভূমি থেকে উচ্চ কোনো স্থান থেকে যদি উপরের দিকে বস্তুকে নিক্ষেপ করা হয় তখন ব্যাগটাকে মাইনাস কাউন্ট করতে হবে। তাহলে এটা ভূমিতে ফিরে আসতেছে, তো এটা যদি মাইনাস কাউন্ট করি এটাকে প্লাস কাউন্ট করতে হবে। এটা সূত্র, আমরা এটা উলম্ব গতি চাপটার উপর পড়ে আসছি। ভূমি থেকে উচ্চ কোনো স্থান থেকে যদি বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। দেখো, এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব, মানে বিচরণ কালটা পেয়ে যাব। এইটি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হাফ, এটাকে হাফ করলে 64 টি, আর এইটাকে হাফ করলে 4.9 টি স্কোয়ার। এইটাকে এই পারে নিয়ে আসি, 4.9 টি স্কোয়ার মাইনাস 64 টি মাইনাস 80 ইকুয়াল টু 0। এইটা দেখো টি এর একটা দ্বিঘাত সমীকরণ, মানে এখান থেকে টি এর দুটো মান বেরিয়ে আসবে। টি ইকুয়াল টু আমরা ওই বহুপদী সমীকরণে কিভাবে করে আসছি, এভাবে ওই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে মূল বের করার সূত্র, এক্স ইকুয়াল টু মাইনাস বি 64 প্লাস মাইনাস রুট আর অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে 4.9, সি মানে হচ্ছে মাইনাস 80 ডিভাইডেড বাই 2a। এটা করার পরে টি এর দুটো মান বেরিয়ে আসবে, একটা প্লাস নিয়ে পাবো, একটা মাইনাস নিয়ে পাবো। মাইনাস নিলে এটা নেগেটিভ হয়ে যাবে,
সেটা আমরা গ্রহণ করব না। আমি বই থেকে বলে দিচ্ছি, বই দেখে বলে দিচ্ছি, সমাধান করা আছে তো উদাহরণেই ক্যালকুলেশানগুলো তোমরা করে নিবা। টি এর দুটো মান বেরিয়ে আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ যেটা বেরিয়ে আসছে সেটা আমরা নিব। পজিটিভ বেরিয়ে আসছে 14.21 সেকেন্ড প্রায়, এইটা টি এর মান বেরিয়ে আসছে। টি এর মান যখন পেলাম তাহলে আণবিক পাল্লা আর ইকুয়াল টু ওবি, আর ইকুয়াল টু ওবি, ওবি ইকুয়াল টু হচ্ছে ইউ কস আলফা টি। ইউ মানে হচ্ছে 128, কস আলফা মানে কস 30 ডিগ্রি, আর টি মানি যেটা পেলাম 14.21। এটাকে ক্যালকুলেশান করলে উত্তরটা চলে আসছে 1575.20 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাইলে আজকের পড়াটা আমরা আপাতত এই পর্যন্ত ঠিক রাখবো। এগুলো যদি ভালো করে দেখো আগামী ক্লাসগুলোও তোমরা বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করলাম।